বেশ নাম ডাকও ছিল তার এককালে। এখন অবশ্য ডাক্তারের নিষেধাজ্ঞা থাকার কারণে অবসরপ্রাপ্ত লাভ করে ঘরকুনো হয়ে সময় কাটায়। শেখ বাড়ির সাথে তার না হওয়া একটা সম্পর্ক আছে। না হওয়া মানে বলছি কারণ আলো আর মাহাদের সম্পর্কটা এখনো দড়ির উপরে ঝুলে আছে। আর উনি হলেন সম্পর্কে আলোর মামা, তাও আপন। আর আলোর কারণেই আজ তার এখানে আসা। তা না হলে আজ তাকে ঘর থেকে বের করা কারোর পক্ষেই সম্ভব ছিল না। বোনের এই মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসেন জয়নাল। কখনো কোনো চাওয়াই তিনি আজ পর্যন্ত অপূর্ণ রাখেননি। আজও তার ব্যতিক্রম নয়। সাত সকাল হতেই যখন আলো হাওলাদার বাড়িতে হাজির হলো, জয়নাল হাওলাদার তখন গভীর ঘুমে ভীষণ মগ্ন ছিলেন। সাধারণত এত বেলা পর্যন্ত তিনি ঘুমান না, তবে কাল রাত অজ্ঞাত কোনো কারণেই তার চোখের পাতা এক করতে পারেননি তিনি। ভোর রাতে তোর চোখ কখন যে লেগে গেছে টেরও পাননি, কিন্তু একটু সকাল হতেই বারান্দার সংলগ্ন আম গাছটাতে কোথা থেকে দুটো কাক এসে জড়ো হয়েছে। আর তারা এসেই বেসুরে গলায় কা কা করতে লাগলো, যেমন স্বামী স্ত্রী ঝগড়া করছে। হইচই চিল্লাফাল্লার এক অস্থির অবস্থা। কাল রাত সে ভুলে গিয়েছিল বারান্দার থাই গ্লাসটা লাগাতে, তাই শব্দ দূষণ তার স্বাদের ঘুমটাকে নষ্ট করার সাহস করতে পেরেছে এখন। এমন পরিস্থিতিতে এক প্রকার মেজাজ খারাপ নিয়ে ঘুম ভাঙল জয়নাল সাহেবের। তিনি বিছানা ছাড়লেন মহাবিরক্তি নিয়ে। আজকাল হুটহাট বিছানা ছেড়ে উঠতে পারে না। জয়নালের ব্যথাগুলো প্রচণ্ড কষ্ট দেয় তাকে। শরীরটাও গতকাল রাত থেকেই যেন ম্যাচ করছে, হয়তো জ্বর আসবে। তবে এত সব সমস্যার পরেও ভাগ্নির আগমনে ভীষণ খুশি হয়ে গরজ করে উঠে ফেলেন। আর ভাগ্নির আবদারে এখানেও চলে এসেছেন নিজের ছেলে ওয়াসিমের জন্য মাহাদের চাচাতো বোন নাহরের হাত চাইতে। বাড়ির সবাই যেন আকাশের চাঁদ পেয়েছে এমন খুশি। জবেদা তো আলোর প্রশংসায় পঞ্চমুখ, কারণ এত ভালো একটা প্রস্তাব আলোর কারণেই তো তাদের দুয়ারে এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতেও মাশাআল্লাহ রাজপুত্রের মতো। আর কি চায়, মেয়ের কপাল ভালো বলে এমন রাজপুত্রের মতো ছেলে নহরের জন্য এসেছে। সিরাজুল সহ বাড়ির সকলেই তাদের আপ্যায়নে ভীষণ ব্যস্ত আছে। ড্রয়িং রুমের এক কোনায় বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে মাহাত। তার মুখছবিতে বেজায় বিরক্ত ভাব। নিজের পরিবারের এত সব আধিক্যতা একদম ভালো লাগছে না তার। এতদিন আলো পরিবার কি কম ছিল, এখন আবার তার মামাকেও শেখ পরিবারের ঘাড়ে চড়ে নাচতে দেখা যাবে। তাছাড়া যেন ওয়াসিম ছেলেটাকে একদম ভালো লাগছে না মাহাদের। তির্যক চাহনি নিক্ষেপ করে একবার মেপে নিল। ছেলেটা দেখতে সুদর্শন নিঃসন্দেহ, কিন্তু বলে না সকল চকচকে জিনিস স্বর্ণ হয় না। তাছাড়া আলোর উদ্দেশ্য বুঝতে কষ্ট হলো না ওর। মেয়েটা এতটা উঠে পড়ে লাগবে ওর পেছনে ভাবতেও পারেনি। কিছু একটা খটকা লাগছে ওর এসব নিয়ে। এই প্রস্তাবটা নিজের বোনের জন্য একদম গ্রহণযোগ্য মনে হচ্ছে না। মনটা কেমন বিচলিত করছে। তাছাড়া আলোর উপরও এক প্রকার রাগ উঠছে মাহাদের, কারণ কাউকে কিছু না বলে, কারোর মতামত না নিয়ে সোজা প্রস্তাব নিয়ে এসেছে বাড়িতে। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আজকাল অনাধিকার চর্চা বেড়ে যাচ্ছে মেয়েটার, যা মাহাদের একদম পছন্দ নয়। শুধু মায়ের বান্ধবীর মেয়ে বলে মা একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে। মাকে সম্মান করে মাহাদ এখনও নিরাপত্তার ভূমিকায় আছেন। তা না হলে আদর দিয়ে বাদর ছাড়াতে ওর হয় কীভাবে মাহাদ তা খুব ভালো করে জানে। সবথেকে বড় কথা, আলোর মামা জয়নাল লোকটার রেকর্ড তেমন একটা সুবিধারও নয়। রাজনীতি করতে এক সময় মাহাদটা জানে। ক্ষমতার জোরে অনেক ধন সম্পত্তি করেছে ওর লোকটা। বলতে গেলে দুর্নীতিতে তার নাম শীর্ষেই ছিল। ধরা খেয়ে পদত্যাগ করতে বাধ্য হয়, তবে লোকসমাজে নিজের অসুস্থতার কথা বলে অবসর নিয়েছেন বলে জানায়। তাছাড়া তার চরিত্র নিয়েও অনেক গুঞ্জন আছে লোকমুখে। ধন সম্পদ থাকলে মানুষ কেবল ধনী হয়, মানুষ হয় না। এমন একটা পরিবার ওর বোনের জন্য কল্পনাও করেনি মাহাত। কিছুক্ষণ পর নুপুর আর ঝুমুর মিলে নহরকে মেহমানদের সামনে নিয়ে এলো। নহরকে আজ সত্যি খুব সুন্দর লাগছে। নীল রঙের শাড়ির সাথে মিলিয়ে সাদা চুড়ি আর টিপ পরেছে মেয়েটা। সাথে দু চোখ ভরে টেনে কাজল দিয়েছে। মাথার ঘোমটার ফাঁক দিয়ে লম্বা চুলের কিছু অংশ সামনে আসছে দেখা যাচ্ছে। সব মিলিয়ে ভারী মিষ্টি লাগছে আজ বোনটাকে মাহাদের কাছে। হঠাৎ কিছু শোরগোল ধ্যান ভিন্ন হয় ওর। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে আকাশ আর পদ্ম রোজগারের মতনই ঝগড়া করছে। আজ আবার কি হলো, কাহিনী জানতে ততস্থ পায়ে ডাইনিং টেবিলের সন্নিকটে এগিয়ে গেল মাহাত। যা ভেবেছিল তাই, এই দুটো আজ মিষ্টি নিয়ে কাড়াকাড়ি করছে, তাও পন্সের মিষ্টি নিয়ে। এই বাড়িতে তিনজন মানুষের খুব প্রিয় এই মিষ্টি, পদ্ম, সিরাজুল সাহেব আর আকাশ। তবে ভাগে এরা কেউ মিষ্টি চোখে দেখে না কখনো, কারণ পদ্মরানী একাই তো 100 সব শেষ করার জন্য। তবে আজ আকাশ বটেই পেয়েছে,
তাই সে তার ভাগ ছাড়তে নারাজ। এই নিয়ে দুটো আবারও চুলে ছেঁড়াছেড়ে ঝগড়ায় নেমেছে মেহমানদের সামনে। মাহাত কাছে এসে এক ধমক দেয় পদ্মকে, সাথে আকাশকেও শাসাতে ভোলে না। দুইজনকে বকা টকা দিয়ে শান্ত করে, এক পলক ড্রয়িং রুমের দিকে তাকায়, আর তাকাতেই বিরক্তি কপাল কুঁচকে আসে ওর। কারণ ওয়াসিম ছেলের তার চোখের দৃষ্টি এখন ওদের দিকেই নিবদ্ধ। মাহাত চোখের কোটরে নিশানা তাক করে বোঝার চেষ্টা করে, বুঝতে পারে ওয়াসিমের আগ্রহের কারণ। আর বুঝতেই নাকের পাটা ফুলে ওঠে মাহাদের। ওয়াসিমের এতটা মগ্ন হয়ে পদ্মর দিকে তাকানোর মস্তিষ্কে সহ্য হলো না। দেয়াল হয়ে দাঁড়ালো এবার ওয়াসিমের দৃষ্টির মাঝে। হঠাৎ করে তার মুগ্ধতায় ব্যাঘাত ঘটায়, কিছুটা হকচক দিয়ে ওঠে ওয়াসিম। এতক্ষণ মাহাদের খেয়াল না করলেও এখন কিছুটা অপ্রস্তুত হয়ে তাকায়। দুজনের চোখের পাতায় স্থির হয়। তবে এবার আর বিচলিত হলো না ওয়াসিম, বরং মাহাদের খ্যাপা ষাঁড়ের মতো চেহারার দেখে আলগোছে চাপা হাসলো। নিশ্চিত এই মেয়েটা পদ্ম হবে, যার কথা আলো বলেছে। মেয়েটাকে নিয়ে আসলেই মাহাত অনেকটা পজেসিভ। তা না হলে এতক্ষণ হলো ওরা এসেছে, বাড়ির সবার সাথে পরিচয় পর্ব শেষ হলেও পদ্ম মেয়েটার সাথে এখনও কেউ পরিচয় করিয়ে দেয়নি। আর এই কেউ নিশ্চয়ই মাহাত হবে। বোনের সন্দেহ এখন অযাচিত লাগলো না ওয়াসিমের। নিশ্চিত কিছু একটা আছে। ওয়াসিম সামনের টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে চোরা হেসে মনে মনেই ভাবল। নিচতলা থেকে মাহাদের গলার আওয়াজ ভেসে আসলো দোতলায়। ওখানে উপস্থিত এত মানুষের এত রকম কথার মাঝেও মাহাদের উপস্থিত পৃথকভাবে অনুভব করতে পারছে পদ্ম। তবে সেদিকে বিশেষ ধ্যান দিল না, বরং ওর সব ধ্যান মন এখন ফোনের মধ্যেই স্থির। কিছুক্ষণ আগে মাহাত এক প্রকার বকে ধমকে রুমে পাঠিয়ে দেয় পদ্মকে, সাথে রুম থেকে বের না হওয়ার কঠোর নিষেধাজ্ঞাও জারি করে। তখন থেকেই পদ্ম বিছানায় বসে এক মনে মোবাইলে গেম খেলছে। আপাতত বাইরের জগৎ সংসার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে মগ্নতা এতখানি যে ঝড় ঝঞ্ঝাট ভূমিকম্পেও সম্বিত ফিরবে কিনা তার আছে সন্দেহ। এর মধ্যে নিজ থেকে দুবার কয়েক ডেকেছে, সাড়া পায়নি মাহাত। তাই চুপিসারে ঘরে এসে অতি সন্ধিপর্ণে পদ্মর কাছে এসে দাঁড়ায়। পদ্ম পাবজি খেলতে এতটাই ব্যস্ত ছিল যে মাহাদের উপস্থিতি পর্যন্ত আন্দাজ করতে পারেনি। মাহাদ একটু ঝোঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি করছে আমার পদ্ম ফুলটা? মাহাদকে না দেখেই জবাব দেয়, পদ্ম ফুল গেম খেলছে, বিরক্ত করে না তো? ও তাই নাকি? পদ্ম ফুল গেম খেলছে? তা পদ্ম ফুলের মাহাত ভাই কি জানে? সে তো তাকে পড়তে পাঠিয়েছিল। ওই জলদস্যু নাম নিও না তো, এখনই না হয় মরে যাব। বলে মাথা ঘুরিয়ে মাহাতকে দেখেই হকচকিয়ে লাফ দিয়ে ওঠে। মা, মাহাত ভাই, তো তুমি এখানে কখন এলে? কিছুটা তোতলানোর স্বরে জিজ্ঞেস করে, যখন আপনি পুরোপুরি মোবাইল ফোনে ঢুকে পড়েছিলেন তখন ভূত হয়ে হাজির হলাম। না মানে তুমি এলে কেন? আমাকে ডাকলেই পারতে, আমি স্বয়ং পা দুটো চালিয়ে চলে আসতাম তোমার কাছে। শুধু শুধু এত কষ্ট করতে হয় না। কষ্ট না করে এলে বুঝতাম কিভাবে আমার পদ্ম ফুলটা লেখাপড়া ছেড়ে আজকাল পাবজি খেলায় মগ্ন থাকে। আরে এটা তো আমার ফোন না, আকাশ ভাইয়ার। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখো, আমি কি এসব খেলি না বলো? আমি ভদ্র মেয়ে না, এসব পাবজি টাবজি আমার জন্য নয়। আমি এখনই দিয়ে আসছি, দাঁড়াও। কাল যে একটা চিকন বেদ কিনে এনেছিলাম, ওটা যেন কোথায় শোনা? ওটা দিয়ে তুমি কি করবে মাহাত ভাই? আকাশ ভাই বড় হয়ে গেছে, আর আজ বাড়িতে কত মেহমান, তাদের সামনে ভাইয়াকে মারা কি ঠিক হবে? তুমি বরং কাল মেরো আরাম করে, আমিও তোমাকে সাহায্য করব। মাহাত দাঁত কেটে বলে, আমি আকাশকে নয় তোকে কেলাবো ওই বেত দিয়ে, মেরে পিঠের চামড়া তুলে মালা বানাবো শয়তান মেয়ে। আমাকে কেন? পদ্ম যেন কিছুই জানে না এমন ইনোসেন্ট একটা ভাব করে। আমি কি করেছি? তাছাড়া চামড়া দিয়ে কি মালা বানান যায় মাহাত ভাই? তুমি বরং জুতা বানিয়ে নিও। কি বানাবো পরে ভাববো, আগে তোকে একটু সাইজ করে নেই। মাহাত তেড়ে আসতে নিলেই চিৎকার করে পদ্ম পালাবার পথ খুঁজে রুম জুড়ে। মাহাতও তার পিছন পিছন ছুটে সারা রুম। একসময় বাটে পেয়ে হ্যাঁচকা টেনে দু হাতে আবদ্ধ করে শূন্য তুলে নেয়। পদ্মর খেলখেলে হাসির শব্দ পুরো রুম জুড়ে মুখরিত হতে থাকে। ফাঁকা রুমে বসে অসহ্য সময় কাটছে পদ্মর। সবাই নিচে এত আনন্দ করছে, মেহমান এখনও আছে বলেই মনে হয়। রুমে বসে থেকেও তাদের কথাবার্তার কিছুটা কানে আসছে পদ্মর। অথচ এই একমাত্র প্রাণী যে রুমে বসে বন্দির সময় পার করছে আহাম্মকের মতো। একবার অবশ্য বড় মামা স্বয়ং এসে ওকে সাথে নিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই বাহানায় কিছুক্ষণ নিচে থাকার সৌভাগ্য হয়েছিল, তাও খুব অল্প সময়ের জন্য। তবে এই অল্প সময়ের মধ্যে ওয়াসিম নামের লোকটার সাথে চোখাচোখি হয় বেশ কয়েকবার।
লোকটা ওকে দেখে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে মৃদু হাসছে। তা দেখে গা জ্বলে ওঠে পদ্মর। ওর সিক্স সেন্স বলছে অগোচরে ওয়াসিম লোকটা নজর কেবল ওকেই মেকে চলেছে। এটা ভাবতেই কেমন অস্থিরতে ঘিরে ধরলো পদ্মকে। ও আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, মামাকে বলে রুমে চলে আসে দ্রুত। এরপর আর নিচে যাওয়ার ইচ্ছেটা মরে যায় তার। আনমনে বেলকুনিতে এসে দাঁড়ায় পদ্ম। দুপুর গড়িয়ে বিকেলের সময় এখন। কিছুক্ষণ পর হয়তো দেখা যাবে গোধূলি লগ্নে সন্ধ্যা নেমে আসছে। পদ্মর উদাসী দৃষ্টি এখন বাড়ির বাইরে। সামনেই মেইন রোড, রাস্তার লোকজনের চলাফেরা দেখা যাচ্ছে সেখানে। হঠাৎ কিছুটা শোরগোলের পদ্মর দৃষ্টি পরে ওদের বাড়ির নিচে গেটের কাছে সবাই দাঁড়িয়ে আছে, হয়তো মেহমানরা চলে যাবে বলে। তাদের বিদায় দিতে সবাই বাড়ির বাইরে এসেছে। সাথে মাহাতকেও দেখা পেল। তবে পদ্মর চোখ আটকে গেল মাহাদের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা অতি লাবণ্যময়ী তরুণীর দিকে। এটা নিঃসন্দেহেই আলো হবে, কারণ এমন কাজ করার সাহস কেবলমাত্র আলোর ছাড়া আর কারোরই নেই। তবে আজ আলোকে পদ্মর কাছে কেমন জানি না একটু ভিন্ন লাগলো। সাধারণত আলো এমন সাজে কখনোই এই বাড়িতে আসে না। শাড়ি পরে আসলেও তাতে একটা শালীনতা বজায় থাকে সর্বদা। সাথে থাকে চক্ষু কোণে লজ্জা। তবে আজ যেন আলোকে চেনা বড্ড তাই পদ্মর। কি হলো মেয়েটাকে কে জানে। আলোর পরনে ছিল আজ একটা শিফনের শাড়ি, সাথে স্লিভলেস ডিপ কাট ব্লাউজ। স্ট্রেট করা চুলগুলোকে সে কেটে ছোট করেছে, আর সেই ছোট চুলের ফাঁক দিয়ে উঁকি মারছে তার ফর্সা উন্মুক্ত পিঠের বেশ কিছু অংশ। এতগুলো পুরুষের সামনে পদ্মর নিজেরই কেমন লজ্জা লাগলো আলোকে দেখে। আকাশ তো টিটকারি মেরে বেফাস বলেই ফেলে, মুন্নির বুথ চেপেছে আজ আলোর মধ্যে। আরও একটা ব্যাপার পদ্মর খটকা লাগলো, তা হলো আজ ওর প্রতি আলোর আচরণ। সবসময় ভালো করে কথা বললেও আজ পদ্মর সাথে মোটেও কথা বলেনি আলো। কেমন যেন এড়িয়ে এড়িয়ে গেছে, যেন পদ্ম অদৃষ্ট। কিন্তু কিশোরী পদ্ম বুঝতে পারলো না আলোর এমন আচরণের কারণ। এসব বেতাল ভাবতে ভাবতেই পুরো বারান্দায় আরও কাজ ঘেঁষে দাঁড়ালো পদ্ম। এখান থেকে আরও স্পষ্ট হলো নিজের সব কিছু। উৎসুক চোখে নিজের দিকে তাকাতেই চোখের পলক ফেলতে ভুলে গেল যেন পদ্ম। ও ভেবেছিল আলো কেবল মাহাদের পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে, কিন্তু না, চোখের ভুল ওর। কারণ আলো নয়, মাহাদ নিজে আলোকে এক হাতে জড়িয়ে ধরে আছে। পদ্ম স্পষ্ট লক্ষ্য করলো মাহাদের এক হাত আলোর কাঁধে, আর এক হাত দিয়ে আলোর হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। চোখের সামনে এমন একটা দুর্ঘটনাপূর্ণ দৃশ্য দেখে রেলিংটাকে শক্ত করে ধরে নাস্তানাবুদ দাঁড়িয়ে রইল সদ্য যৌবনে পা রাখা কিশোরী পদ্ম। কিশোরী থেকে যৌবনে পা রাখার এই সময়টুকু ভীষণ গোলেমেলে, বড্ড অস্থির। তারা সহজ কিছু সহজভাবে মেনে নেয় না। পদ্মও মানতে পারল না। পদ্মর দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে বলে পদ্মকে আর দেখতেও পেল না মাহাত। পদ্মর বুকটা কেমন ধক করে উঠল। ওর মনে হলো শরীরটা ওর থরথর করে কাঁপছে, চোখের কোণে কেমন জ্বালা করছে। পদ্ম আর কিছু ভাবতে পারল না, শুধু বুঝলো আজ শরতের চাঁদ ওঠা পরিষ্কার আকাশেও কালো মেঘ জমেছে। তারপর শুরু হবে ভীষণ ঝড়। অদৃশ্য একটা ব্যথা নিয়ে নিশ্চুপেই সরে গেল পদ্ম ওখান থেকে। চুপচাপ গুটি মেরে মাহাদের দেওয়া টেডি বিয়ারকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো বিছানায়। মনটা ওর ভালো নেই। কেন ভালো নেই বুঝতে পারছে না। মাহাতকে এই অবস্থায় দেখে ওর এমন ভালো লাগছে না কেন জানি। মাহাতকে অন্য কোনো নারীর সংস্পর্শে দেখলে একদম সহ্য করতে পারে না পদ্ম। তাছাড়া এই অন্য নারীটা তো আর কেউ নয়, মাহাত ভাইয়ের হবু স্ত্রী। আজ না হয় কাল তাদের বিয়ে হবে, তখন তো দুজন আরও কাছাকাছি হবে। এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এত সাধারণ একটা বিষয় পদ্ম মেনে নিতে পারছে না কেন। খুব কান্না পাচ্ছে ওর মাহাত ভাইয়ের ভাগ ও আর কাউকে দিতে চায় না, কাউকে না। খুব রাত করেই বাড়ি ফিরল মাহাত। বসার রুমে আজ কাউকে দেখতে না পেয়ে ক্লান্ত শরীর নিয়ে শিবিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে। আজ আর বাড়ি ফিরে মাকে দেখতে পেল না, হয়তো ক্লান্ত, নয়তো বাকিটা ভাবলো না মাহাত। সারাদিন এমনিতেই খুব ঝাঁকি গিয়েছে ওর ওপরে। নাওরকে দেখতে আসা পাত্রপক্ষের আপ্যায়নে কোনো কমতি রাখেনি শেখ পরিবার। তবে মাহাদি সম্পর্কটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বেই ভুগছে। ওর ছেলে বা ছেলের পরিবার কোনোটাই পছন্দ নয়। মাহাদের অন্তর্দৃষ্টি বলছে এই মানুষগুলোর মিষ্টতা, চিন্তিত মনোভাব আর অতিরিক্ত ভালো ব্যবহার সবই বাহ্যিক। ভিতরে ভিতরে এরা একেবারে অন্য এক জিনিস, বোনের ভবিষ্যৎ বলে কথা। তাই গরমসি না করে মাহাত যাওয়ার সাথে সাথে নিজের আপত্তির কথা জানায় পরিবারকে। সিরাজুল শেখ মুখ বুঝে মুখে কিছু না বললেও জাবেদা বেগম এক প্রকার খিচে উঠলেন ছেলের এমন কথায়। ওনার নাকের পাটা ফুলে উঠল রাগে। এত ভালো পাত্র, ভালো পরিবার, কিসের কমতি এখানে তিনি বুঝে উঠতে পারলেন না। অমত করার মতো কোনো প্রশ্ন খুঁজে পান না তিনি। তাছাড়া ছেলে আলোটির নিকটাত্মীয়, নিঃসন্দেহে তাহলে ভালো হবেই। নিজের বান্ধবীর প্রতি বিশ্বাস আছে তার, সব জেনে শুনে এরপরেও না হয় কিভাবে। জাবেদা নিজের কথা অনড় রইল। ছেলের কোনো যুক্তি তর্ক এবার আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না।
মাহাত বাবার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তাছাড়া যে আর কিছুই করার ছিল না। ওর মন কিছুতেই এই সম্পর্কের জন্য মানছে না। বোনের ভবিষ্যৎ নিয়ে সংকটে ভুগছে। মাহাত বুঝতে পারছে মায়ের মনে কি চলছে। হয়তো মনে করেছে আলোর পরিবারের সদস্য বলে আর আহ, প্রস্তাবটি আলো নিয়ে এসেছে বলে মাহাদের এই বিয়ে নিয়ে এত সমস্যা। তা না হলে তারা কেউই তো কোনো সমস্যা দেখছে না। তাহলে মাহাদের এত কিসের সমস্যা? মাহাদ মায়ের আচরণে আশাহত হলো। ও বুঝতে পারছে না এটার সাথে আলোর কোনো সম্পর্ক নেই। ইচ্ছে করলে আরও তর্ক জড়াতে পারতো, কিন্তু সব বিষয়ে তর্ক করতে ভালো লাগে না। মাঝে মাঝে নীরবতা জ্ঞাপন করা ভালো। তাই এই বিষয়ে মাহাদ চুপ থাকারই পণ করলো। তবে মায়ের আচরণে একটু অভিমান জমা হলো মনে। আর এটাই কি স্বাভাবিক নয়? মানুষের মন তখনই অভিমান হয়ে ওঠে যখন কোনো আপনজনের কাছ থেকে সে অপ্রত্যাশিত কোনো আঘাত পায়। কিছু না বলে এরপর নিঃশব্দেই চলে গেল মাহাত নিজের কাছে। ফিরল অনেক রাতে। ঘরের দরজা খুলে নিজের বরাদ্দ করা রুমটিতে ঢুকলো মাহাত। সব সময়ের মতো আজও সাজানো গোছানোই প্রায়। জানালা বরাদ্দ টেবিলটার ওপরে রজনীগন্ধার ফুল রাখা আজও। তাজা ফুলের গন্ধে পুরো রুমটা কেমন মোমো করছে। মাহাত চোখ দুটো বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নেয়। রুমটাতে অদ্ভুত সজীবতা ঘিরে আছে। আগে অবশ্য এমন হতো না। তবে যবে থেকে পদ্মকে দায়িত্ব দেওয়া হয়েছে ও রুমটা গুছিয়ে রাখার জন্য, তখন থেকে রুমটা যেন সজীবতার প্রাণ ফিরে পেয়েছে। মানি প্ল্যান্ট হতে শুরু করে স্নেক প্ল্যান্ট, মথ, অর্কিড, স্পাইডার প্ল্যান্ট গাছগুলো নিয়ে মাহাদের রুমটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে পদ্ম। গাছের প্রতি অদ্ভুত এক টান ওর, সেটা যে গাছই হোক না কেন। সবুজের এই বহার দেখে দেখা যাবে শেখ বাড়ির আঙ্গিনা হতে শুরু করে বদ্ধ হওয়া বাড়ির ছাদ। মাহাদের বারান্দায় অনেক ফুল গাছ লাগানো আছে। তবে ওর সব থেকে ভালো লাগে বারান্দায় ঘেঁষে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া গাছটি। খুব ছোটবেলায় শখের বশে মাহাদ লাগিয়েছিল এই গাছটি নিজ হাতে। তবে সময়ের অভাবে তেমন যত্ন করা হয়ে ওঠেনি কখনো। তবেও প্রকৃতি দানশীল, সে কেবল দিতে জানে। ছোট গাছটা কেমন হাত পা নেড়ে মনের আনন্দে নিজে নিজেই বড় হতে থাকে। আর এই গাছটা আজকাল রোজ সকালে একজোড়া পাখি এসে বসতে দেখা যায়। কিচিরমিচির করে নিজেদের মধ্যে কী সব যেন কথাবার্তা বলে। পৃথিবীর মধ্যে এরাই হয়তো একদম নির্ঝঞ্ঝাট শান্ত প্রাণী। এদের মধ্যে জমি জমা অর্থ সম্পদ কোনো কিছু নিয়ে কোনো রসারসি নেই, নেই কোনো বাহ্যিক চাহিদা। তবুও কিছু মানুষ নিজের অযথা শখের নাম ধরে এদের খাঁচায় বন্দি করে রাখে। হয়তো মানুষ বলেই এমন নিষ্ঠুরতা সম্ভব। দুনিয়ার সব কিছুতেই তাদের একটা অনাসিপের ব্যাপার আছে। যা ভালো লাগবে তাই যেন তাকে পেতে হবে, নিজের কাছে রাখতে হবে, হোক তা আপোষে বা জোর করে। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী বলতে গেলে এই মানুষই। মাথা ঝাঁকিয়ে নিজের ভাবনাগুলো উড়িয়ে দিল মাহাত। নিজের ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। ওর মন আজ ভীষণ অশান্ত। জানে দুশ্চিন্তায় আর ঘুম আসবে না। তবুও চোখ দুটো বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করে। আর তখনই হঠাৎ করে পদ্মর স্নিগ্ধ মুখটা ভেসে আসে আঁখি সম্মুখে। মেয়েটাকে বিকেল হতে আর দেখা হয়নি। কি করেছে? খাওয়া দাওয়া ঠিকমতো করেছে কিনা আল্লাহই জানে। মাহাত একবার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। রাত বেশ ভালোই হয়েছে। এত রাতে পদ্মর ঘরে যাওয়াটা কি ঠিক হবে? আগে হলে হয়তো মাহাত ভাবতো না, কারণ পদ্ম ওর কাছে এখনও সেই বাচ্চা, যাকে ও কোলে পিঠে করে বড় করেছে, মানুষ করেছে। তাই তো পদ্মর প্রতি এক অদৃষ্ট অধিকারবদ্ধ কাজ করে মাহাদের। কিন্তু আজ এই বাচ্চা মেয়েটার ঘরে যেতে মাহাদের মনে কত সংশয়। তার কারণ অবশ্য একজন, সে হলো ওর মা জাবেদা। কয়েকদিন আগে মাহাতকে ডেকে রাত বিরাতে পদ্মর ঘরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে ওর উপরে। তার মতে পদ্ম এখন বড় হচ্ছে, আর একজন অবিবাহিত মেয়ের রুমে রাত বিরাতে যখন তখন যাওয়া আসা করা কলঙ্ক। আর এই কলঙ্কের দাগ লাগবে কেবল পদ্মর গায়ের উপরে। মাহাত ছেলে মানুষ, তার কিছু হবে না। তবে এই ভুলে পদ্মর জীবন নষ্ট হয়ে যাবে। তাই মাহাত আর পদ্মর মাঝে একটা নির্দিষ্ট সীমা বাঁধতে চেয়েছেন জাবেদা। শূন্য দৃষ্টি মিলে হতভম্বের মতো মায়ের দিকে তাকিয়েছিল সেই দিন মাহাত। মায়ের কথার অর্থ বোধগম্য হওয়া তো দূরে থাক, ঠিকঠাক মতো বিশ্বাস করতেই পারছিল না। যাকে কোলে পিঠে মানুষ করেছে, সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছে মাহাত, অপর্যাপ্ত আদর স্নেহ দিয়ে একটা ছোট্ট শিশুর মতো করে এখনো আগলে রেখেই বড় করেছে, সেই পদ্মর কলঙ্কের কারণ কিভাবে মাহাত হবে? এটা কি করে সম্ভব? মা এমন কথা কি করে মনে ভাবলো? মাকে তাহলে ওকে নিয়ে কোনো প্রকার সন্দেহ করছে? ওকে তাহলে এতটাই নিজ? হয়তো রক্তের কোনো সম্পর্ক নেই ওদের মধ্যে, কিন্তু আত্মার সম্পর্ক তো আছে এক অদৃঢ়। শিশুকাল থেকে ওর সংস্পর্শেই তো বড় হয়েছে মেয়েটা। প্রয়োজনের তাগিদে কখনো এক ভাই, কখনো বন্ধু বা কখনো পিতার সত্তার মতো দিয়ে স্নেহ, যত্ন ও শাসন করেছে। কোথায় কখনো তো
পদ্মকে দেখে ওর কামনা জাগেনি। পদ্ম নিতান্তই এক বাচ্চা মেয়ে ওর কাছে, যার কেবল শরীরটা হয়তো একটু পরিবর্তন হয়েছে, কিন্তু মনটা তো এখনো সেই অবুঝ শিশুর মতোই রয়ে গেল। তাহলে এমন মনোভাব পোষণ করার আগে কি মা একবার ভাবলো না এটা কতটা জঘন্যতম অপবাদ ওর জন্য? ওদের বয়সের আকাশ পাতাল পার্থক্য, সমাজের এই বৈষম্যমূলক ঘটনার নামটাই বা কি দাঁড়াবে? ও কখনো ভাবতে পারে না নিজেকে পদ্মর সাথে। এটা সত্য, পদ্ম ওর বেঁচে থাকার রসদ, ওর মনের প্রশান্তির কারণ। মাহাত নিজের পুরো জীবনটাকে বিসর্জন করতে রাজি আছে এই বাচ্চা মেয়েটার ভালোর জন্য। তবে এতে ওর কোনো নিজস্ব সার্থকতা নেই, তবে আছে কারোর কাছে দায়িত্ববদ্ধতা।